দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আর ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। শুরুতে যে খবরে নজর রাখবো, বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ আবারও অশান্ত বাংলাদেশ। রাস্তায় ট্যাঙ্ক এবং সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, হাসিনাকে দেশে ফেরাতে বিক্ষোভ পরিস্থিতি বাংলাদেশে। একদমই তাই। এবং এই বাংলাদেশের আজকের যা পরিস্থিতি এবং তার আগে শেখ হাসিনার ছেলে জয়, তিনি যেমনটা বলেছিলেন যে মা দেশ থেকে পালিয়ে যাননি এবং তিনি বাধ্য হয়েছেন সেই মুহূর্তে, তবে সেই সঙ্গে তিনি বলেছিলেন যে তিনি কোনোভাবেই অর্থাৎ ইস্তফা দেননি এই পদ থেকে, এমনটাই জানিয়েছিলেন। এবং তারপরে যে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, হাসিনাকে দেশে ফেরাতে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশে। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দুদা, আবারও নতুন করে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। আজ ঠিক কি কারণে বিক্ষোভ, সেখানে কি পরিস্থিতি সেখানকার? না দেখো, গত 7ই আগস্ট থেকে কিন্তু হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবং আওয়ামী লীগ দল যারা ক্ষমতায় ছিল তাদের বেশ কিছু কর্মী সংস্থা বিভিন্ন জায়গাতে তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা জনসমাবেশ করেছে। এবং গতকাল দুপুরে ঢাকা খুলনা যে সড়ক, জাতীয় সড়ক, সেই সড়ক অবরোধ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, বিশাল আকারের কর্মী সমর্থক সেখানে জড়ো হয়েছিলেন। এবং তাদের দাবি একটাই, ষড়যন্ত্র করে এই আওয়ামী লীগ সরকারকে ফেলা হয়েছে এবং তার সঙ্গে যে ষড়যন্ত্রকারী অর্থাৎ বিএনপি এই কাজ করেছে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, যে কারণে তারা বিক্ষোভ দেখান। এবং শুধুমাত্র গোপালগঞ্জ নয়, তার সঙ্গে দেশের আরো বেশ কয়েকটি জায়গাতে এই আওয়ামী লীগের যে জনসমাবেশ, আওয়ামী লীগের যে জড়ো হওয়া এবং কর্মী সমর্থকরা ফের উজ্জীবিত হয়ে উঠছেন এবং তাদের একটাই দাবি, হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন তারা। এবং আবার এর আগেও আওয়ামী লীগ অনেকবার এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে, কিন্তু তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। এবং এই সময় সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়, সেনার ট্যাঙ্ক ছিল, বেশ সেনা জওয়ান তারা টহল দিচ্ছিলেন। এবং ঘটনাস্থলে পৌঁছানোর পর একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, এই সেনা জওয়ানদের সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের। এবং এই ঢাকা খুলনা যে জাতীয় সড়ক, সেখান থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য সেনা তাদের অনুরোধ করে, কিন্তু সেই অবরোধ তারা তোলেননি। বরং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালাতে বাধ্য হয় সেনাবাহিনী এবং সেনাবাহিনীর তরফে লাঠি চালানোর অভিযোগ আসছে। সুতরাং সবকিছু মিলিয়ে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেনার যে গাড়ি, সেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে আগুন লাগিয়ে দেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং অস্ত্র পর্যন্ত সেনা জওয়ানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়। এই ধরনের ঘটনা গোপালগঞ্জে ঘটে এবং গতকাল দুপুরে এই ঘটনা ঘটার পর সেখানে কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে আরো জওয়ান সেখানে মজুদ হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সন্ধ্যে 7:30 নাগাদ এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং আওয়ামী লীগ কর্মী সমর্থকরা ঢাকা খুলনা যে জাতীয় সড়ক তারা অবরোধ তুলে নেন। এবং সেনার তরফ থেকে যে তারা যে আশ্বাস পেয়েছিল, সেনা তাদের আশ্বাস দিয়েছে যে তাদের ওপর যে আক্রমণ হচ্ছে, যদি আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ওপর আক্রমণ বা তারা যদি আক্রান্ত হন বা তাদের বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয় বা তাদের যদি সেখানে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বা তাদের ওপর অত্যাচার হয়, সেই বিষয়টা সেনা দেখবে। এবং সেনা এই আশ্বাস তাদের দিয়েছে যে অহেতুক কারোর ওপরে কোনো রকম কোনো দমনপীড়ন চলবে না, দমনপীড়ন করা হবে না। সুতরাং এই আরো একটা জিনিস জানার চেষ্টা করবো তোমার থেকে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি যখন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, নিহত ছাত্র আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন তিনি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। পাশাপাশি শেখ হাসিনার পুত্র তিনি বলেছেন যে মা ইস্তফা দেননি। এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক যে গতি প্রকৃতি রয়েছে বাংলাদেশের, তা ঠিক কিরকম রয়েছে এই মুহূর্তে, তোমার কি মনে হয়? দেখো, খুব পরিষ্কার করে যেটা হাসিনা বলেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে যেটা খবর, যে হাসিনা কিন্তু কার্যত আমেরিকাকে কাঠগড়ায় তুলেছেন এবং বিএনপির সঙ্গে ষড়যন্ত্র করে আমেরিকা কিন্তু এই বাংলাদেশের যে অশান্তি, সেই অশান্তিটা মূল পাকিয়েছে যে আমেরিকা, সেই অভিযোগটা কিন্তু হাসিনা করছেন। কারণ একমাত্র যে প্রবল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের উপরে, সেই দ্বীপের দখলদারি কিন্তু নিতে চায় আমেরিকা এবং আমেরিকা এই দ্বীপের দখলদারি নিয়ে সেখানে সেনাঘাঁটি তৈরি করে বঙ্গোপসাগরের ওপরে তাদের যে হানাদারি, তাদের যে দাদাগিরি তারা করতে পারবে, ছড়ি ঘোরাতে পারবে, সেটা তারা করতে চেয়েছিল। এবং এর আগে হাসিনা যেটা তার ঘনিষ্ঠ মহলে এবং অত্যন্ত বিশ্বস্ত সূত্রে যেটা বলেছেন, যে আমেরিকা বহুবার তার কাছে এই আর্জি নিয়ে এসেছিল এবং এই সেন্ট মার্টিন দ্বীপ লিজ দেওয়ার জন্য বারবার করে কিন্তু দাবি তুলেছিল। অর্থাৎ এই সেন্ট মার্টিন দ্বীপ দখলে না পেয়ে
আমেরিকা কিন্তু বিএনপির সঙ্গে হাত মিলিয়ে গোটা বাংলাদেশকে এরকম অশান্তি পরিবেশ তৈরি করেছে, এটা কিন্তু হাসিনার অভিযোগ। অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে এই খবর আমরা জানতে পারছি। সুতরাং এই যে রাহুল গান্ধীও যে একটা অভিযোগ করেছিলেন যে বিদেশি শক্তি হাত থাকতে পারে, সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ তোমায়। আর এবার নজর রাখবো আরজি করের খবরের দিকে। আরজি করে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। সঞ্জয় কি জানতো সেমিনার হলে ডিউটিরত নার্সরা বিশ্রাম নেয়? একদমই, এবং নাকি রেইকি করে আগে থেকে জেনেছিল সঞ্জয়, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এবং ঘটনার আগেও রাত 11টার সময় চারতলায় গিয়েছিল রোগীর পরিবারকে নিয়ে, চারতলায় যান সঞ্জয়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং সেই সঙ্গে এক্স-রে হবে কিনা জানার জন্য তিনি চারতলায় গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে এক্স-রে না হওয়ায় রোগীর পরিবারকে নিয়ে তিনি নিচেও চলে আসেন, এমনটাই সূত্র মারফত কিন্তু উঠে আসছে। এবং আরও যে খবর উঠে আসছে সেখানে 2 থেকে 3 মাস আগে মহিলা চিকিৎসকের সঙ্গে ঝামেলা হয়েছিল এই সঞ্জয়ের, এমন জানা যাচ্ছে ভাষ্যতে। একদমই, এবং আরজি করে তরুণী চিকিৎসক খুনে, অর্থাৎ পড়ুয়া চিকিৎসক খুনে একের পর এক যে তথ্য সামনে আসছে, আমরা দেখলাম যে গতকালই সিভিক ভলেন্টিয়ার ওই সঞ্জয় রায়কে গ্রেফতারের পর তাকে জেরায় একাধিক তথ্য উঠে এসেছে। যদিও তার যে অভিব্যক্তি সেখানে কিন্তু তিনি যে এই ঘটনা ঘটিয়ে অনুতপ্ত তা কোনোভাবেই স্পষ্ট নয়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এই যে গোটা ঘটনা ঘটানো হয়েছিল, এই নক্কারজনক ঘটনা, আগে থেকে কি কোনো রকম প্রি প্ল্যান ছিল? রেইকি করে কি এই ঘটনা ঘটানো হয়েছিল? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি কি তথ্য উঠে এসেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো বেশ কিছু মিথ্যে এখনো অব্দি রয়েছে। কারণ প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাকিউজ সঞ্জয় রায় সে এক ধাপে কি করে পৌঁছাতে পারে সেমিনার হলে? তাহলে তার মাথায় কি আগে থেকে ছিল যে সেমিনার হলে, আগে থেকে জানতো যে সেমিনার হলে এরকম ডক্টররা রেস্ট নেয় রাত্রিবেলা, এবং যেহেতু তার অবাধ আনাগোনা ছিল, সে জানতো যে কোন টাইমে ডক্টররা রেস্ট নেয় এবং কোন টাইমে কোথায় গেলে সেই জায়গাটা ফাঁকা পাওয়া যাবে। এই বিষয়টা কি সে আগে থেকে জানতো তার অবাধ যাতায়াতের কারণে, নাকি এই বিষয়টা তাকে কেউ বলেছিল? এবং নাকি এই সঞ্জয় রায় সেই কখনো রেকি করেছে এই বিষয়টা? এই যে একাধিক বিষয়ের যে মিসিং লিঙ্ক গুলো রয়েছে, এটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা তারা এই বিষয়টাকে খতিয়ে দেখছে, কিন্তু যেই বিষয়টা পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে যে এই শটাং কেন সেমিনার হলে তিনি গিয়ে পৌঁছালেন, তার আগে কেন অন্য কোথাও গেলেন না? একদম 11টার সময় তিনি ঢুকলেন একজন পেশেন্ট পার্টিকে নিয়ে, সেখানে তিনি কথা বললেন চারতলায় গিয়ে, এবং তারপরে তিনি নেমে এলেন সেখান থেকে 3টে অব্দি আরজিকরের পিছনে তিনি মদ খেলেন বা মদ্যপান করলেন। তারপরে সেখান থেকে নেমে এসে সেখান থেকে গিয়ে সে পেশেন্ট পার্টি যখন বেরিয়ে যায়, তারপরে এই ব্যক্তি সোজা চলে যায় চারতলাতে চলে যায় সেখানে, এবং এই যে 3rd ফ্লোর যেটা বলা হচ্ছে চারতলায়, সেখানে চলে যায়, ডিরেক্ট সেমিনার হলে চলে যায়। তাহলে তার পুরো বিষয়টা কি আগে থেকে ঠিক ছিল, আগে থেকে ফাঁকা ছিল যে সেদিনকে সে সেমিনার হলে যাবে? বা এই সেমিনার হলে এই যে তরুণী যে ভিকটিম, তাকে কি আগে থেকে টার্গেট করা ছিল, নাকি এর জায়গায় অন্য যে কোনো তরুণী থাকলে এই ধরনেরই ঘটনার সম্মুখীন তাকেও হতে হতো? এই একাধিক মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। একদমই, ধন্যবাদ জানাবো রিয়া। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলি সেখানে কর্মবিরতি চলছে। বাঁকুড়া মেডিকেল কলেজে কর্মবিরতির দ্বিতীয় দিন আজ, চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। একদমই তাই। এবং এই আরজিকর কাণ্ডের পর একাধিক যে তদন্ত হয়েছে, সেই তদন্তের প্রেক্ষিতে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর ফাঁসির সাজা তিনি কথা বলেছেন। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায়, অর্থাৎ জেলায় যে মেডিকেল কলেজগুলি রয়েছে, বিভিন্ন জেলায় যে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজগুলিতেও কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। এবং এই মুহূর্তে বাঁকুড়াতে যে কর্মবিরতি চলছে চিকিৎসকদের, তার আজ দ্বিতীয় দিন এই কর্মবিরতি কিন্তু অব্যাহত রয়েছে। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি বাঁকুড়ার মেডিকেল কলেজ থেকে। স্বরূপ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চিকিৎসকরা তারা কর্মবিরতির পথে হাঁটছেন, আজ দ্বিতীয় দিন। এখনো পর্যন্ত কি ছবি ধরা পড়ছে? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? যে দাবি দাওয়াগুলো রয়েছে তাদের তা কি মেনে নেওয়া হবে? কি ছবি সেখানকার?
একেবারে দেখো, আমি রয়েছি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করছেন, সেই কর্মবিরতির কাছেই রয়েছি এবং আমি দেখাবো যারা চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে সেখানে তারা কর্মবিরতি করছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা মানুষের জীবন বাঁচাতে এসে তারা যে সুরক্ষিত নন, তাদের এই আন্দোলন পরিষ্কার। তারা এই আন্দোলনের মাধ্যমে তারা যে দাবিগুলো পেশ করছেন, যে তারা কর্মক্ষেত্রে তারা চিকিৎসক হতে এসে তাদেরকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে। আজকে তারা সুরক্ষিত নন, আজকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও কিন্তু একাধিক তারা দাবি তুলেছেন, যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যে দাবিগুলো তারা তুলেছেন। কিছুক্ষণ আগেই সুপার যেটা জানাচ্ছিলেন যে তারা যে দাবিগুলো জানিয়েছে মূলত আন্দোলনকারীরা, সেই দাবিগুলো কিন্তু ন্যায়সঙ্গত, প্রত্যেকটার পিছনে কিন্তু একটা করে কারণ রয়েছে। অবশ্যই সেই দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে মেনে নেওয়া। আমি একটু এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলবো, যে আজকে কর্মবিরতির দ্বিতীয় দিন, আর এই কর্মবিরতির দ্বিতীয় দিনে যে দাবিগুলো উঠছে, যে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরা বসানো, আলোর ব্যবস্থা, সেগুলো সম্পর্কে এখনো পর্যন্ত কি আপনাদের কাছে তথ্য এসেছে, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? এখন অবধি কোনো সেরকম তথ্য পাইনি আমরা। আমাদের যে দাবিগুলো ছিল, যে সুরক্ষা ব্যবস্থা নেই, যে সিকিউরিটি পার্সোনালের এত অভাব, এত পুলিশের অভাব, শুধু যে নীল জামাধারী যা সিভিক ভলেন্টিয়ার থাকে তারাই শুধু থাকে। এবার কোনো ঝামেলা এখানে হলে তারা তো সেরকম সাহায্য আমাদের তাদের কাছ থেকে পাওয়া যায় না। তারা শুধু আমরা দেখি দাঁড়িয়ে দেখে বা সামান্য নরম গলায় কথা বলে। সেরকম যে কঠোর যে ওরা হয়ে কিছু অ্যাকশন নিচ্ছে সেরকম আমরা কোনোদিনই দেখতে পাইনি। একদম আন্দোলনের 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রিন্সিপাল এলো না, কি বলবেন? আমরা এই ব্যাপারে সত্যি ভীষণ দুঃখিত। আমরা ভেবেছিলাম স্যার আমাদের সাথে অন্তত এসে একবার দেখা করবেন, কারণ এর আগেও বহু পরিস্থিতিতে আমরা স্যারকে পেয়েছি, সেটা হস্টেলের আভ্যন্তরীণ ব্যাপার হোক, হাসপাতালের ব্যাপার হোক, সব পরিস্থিতিতে আমরা স্যারকে পেয়েছি। আমরা আশা রাখছি স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে এসে দেখা করবেন, আমাদের দাবিগুলো শুনবেন, আমাদের এই অবস্থান বিক্ষোভের কারণটা বুঝবেন। এই আশা নিয়ে আমরা এটা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দাবি যতক্ষণ অবধি পূরণ করা হচ্ছে ততক্ষণ আমরা এই অবস্থানেই থাকবো। যতক্ষণ অবধি আমাদের সুরক্ষা সুনিশ্চিত না হচ্ছে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। এবং আপনারা হয়তো জানেন, এবং টিভির ক্যামেরায় আমি এটা সুনিশ্চিত করতে চাই যে আমাদের এমার্জেন্সি সার্ভিস চালু আছে। এমন না হয় যে আমাদের এই বিক্ষোভের জন্য কোনো মুমূর্ষু পেশেন্ট তার জীবন খুইয়ে বসেন, সেটা কখনোই কাম্য নয়। যেমন আমাদের জীবন প্রয়োজন দরকারি, তেমন রোগীর জীবনও সমান। মানুষের জীবন বাঁচাতে এসে আপনাদের জীবন যে সুরক্ষিত নয়, সেই আন্দোলন তো পরিষ্কার। সেই আন্দোলনে এইটা আমাদের প্রথম থেকেই দাবি, যে সেভিয়ার যারা তারাই যদি সেভ না হয় তাহলে কিসের সেবা, কিসের সমাজ? আমরা চাই যে আগে আমাদের এই সুরক্ষা সুনিশ্চিত হোক, আমাদের এই হসপিটাল ক্যাম্পাসে যথাযথ গার্ড থাকুক, শুধুমাত্র নামের কিছু গার্ড রেখে দেওয়া নয়, ওয়েল ইকুইপড এবং ওয়েল আর্মড গার্ড থাকুক। যে কোনো সমস্যার সম্মুখীন যদি আজকে একটা মব চলে আসে, সেই মবকে সামলানোর মতো গার্ড থাকুক। ডাক্তারদের সবার আগে বাঁচানো হোক। আপনি যেমন একটা কাজ করছেন, আপনার যেমন সুরক্ষা প্রয়োজন তেমনই সুরক্ষা আমাদের প্রয়োজন। আপনি একবার ভাবুন, আপনার মেয়ের বয়সী আমরা, আপনার মেয়ে যদি আজকে ঘরে না ফেরে সেটা কি আপনি মেনে নেবেন? একেবারে আরেকটা বিষয় যেটা হচ্ছে, ক্যাম্পাস থেকে মেডিকেল কলেজের যেটা হোস্টেল অনেকটাই দূরত্ব, রাস্তা অন্ধকারের মধ্যে থাকে, এটাও তো একটা আতঙ্কের কারণ। এটা ভীষণই আতঙ্কের কারণ, কারণ আমাদের সার্জারি, মেডিসিন, গাইনি এগুলো রাউন্ড অনেকক্ষণ ধরে চলে, কারণ এগুলো যথেষ্ট বড় বিভাগ। বোঝা যাচ্ছে যে তাদের যে 8 দফা দাবি এর আগেও তারা রেখেছিলেন, যেখানে তারা নিরাপত্তা সুনিশ্চিত করা এই বিষয়টাকে ভীষণভাবে জোর দিচ্ছেন। আর এই দাবি পূরণ না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং কর্মবিরতির পথে আগামী দিনেও হাঁটবেন। ধন্যবাদ জানাবো স্বরূপ গঙ্গোপাধ্যায়, প্রতিনিধি ছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজ চত্বর থেকে সরাসরি। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আইনে সংশোধনের দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ভাস্বতী, এই ধরনের মানুষের বেঁচে থাকার অধিকার নেই, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দ্রুত বিচারের পর শাস্তি দিতে হবে দোষীদের, এমনও বলেছেন তিনি। এবং দাবি করেছেন যে কেন্দ্র নতুন কোনো আইন আনলে তা নিয়ে রাজনীতি করবে না এবং সব রাজনৈতিক দলের তা সমর্থন করা উচিত, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ডায়মন্ড হারবারে যে বৈঠক, সেই বৈঠকের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর, 6 বছর, 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই?
একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6,000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? পারে। বিজেপি কি পারে? বিজেপি বিল আনতে পারে। তৃণমূল কি পারে? সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে, এবং এমন বিল আনতে হবে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে। এমন না যে ট্রায়াল ছাড়া, কোনো রকম কোনো এভিডেন্স ছাড়া আপনি 7 দিনে এনকাউন্টার করে বা একদম ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। দেখো ভাস্বতী, এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আইন সংশোধনের কথা বলেছেন। পাশাপাশি আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপিও। আদালতে জনস্বার্থ মামলা করে তদন্তের দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। আমরা বিভিন্ন জায়গা থেকে কানা ঘুষও শুনছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, আমি আগেই বলে দিচ্ছি, যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে, তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে। তো এই যে আদৌ হচ্ছে কিনা, সে প্রভাবশালী কিনা, তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার। পরিবার বলেছে যে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি, কারণ আমাদের পুলিশের কথাবার্তা 2 রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। আমরা এটা চাইছি না, আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পান। আরো বারোই সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে ধৃত সঞ্জয় রায়, অভিযুক্তকে ঘিরে একাধিক প্রশ্ন। সিসি ক্যামেরা দেখে সঞ্জয়কে চিহ্নিতকরণ। বহিরাগতদের মধ্যে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। সঞ্জয়ের গ্রেপ্তারিতে পুলিশের হাতিয়ার ব্লুটুথ হেডফোন। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে সঞ্জয়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। প্রশ্নের মুখে শহরের প্রথম সারির অন্যতম হাসপাতালের নিরাপত্তা। ইতিমধ্যেই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালের ভিতরে অপরাধীদের অবাধ যাতায়াত কিভাবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সূত্রের খবর, হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও হাসপাতালের আনাচে কানাচে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। কেন যাতায়াত, কেনই বা হাসপাতালের সেমিনার হলে যায় সঞ্জয়? প্রশ্ন উঠছে একাধিক। কোন সূত্রে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ, কিভাবে ধরা পড়ল সঞ্জয়? পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায় জরুরি বিভাগের 11 নম্বর লিফটে সঞ্জয় উপরে উঠছেন। 4 তলায় উঠতে দেখা যায় তাকে। সিসিটিভিতে একাধিক বহিরাগতর মধ্যে চিহ্নিত করা হয় সঞ্জয়কে। যে 4 তলায় একটি মাত্র সিসিটিভি রয়েছে, কিন্তু সেই সিসিটিভিটা হয়তো একটু জায়গা কভার করছে, পুরো জায়গা নয়। সেই জায়গাতেই প্রশ্ন যে একাধিক নর্মস রয়েছে, সেই নর্মস মেনে কেন সেমিনার হলে ভিতরে বা করিডোরে বা বাইরে কোনো সিসিটিভি নেই? যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওইসব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট, অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড সেভারাল উইটনেসেস, ডক্টর্স and others, and in total putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. সিসি ক্যামেরার পাশাপাশি অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশের হাতিয়ার হয়ে ওঠে ব্লুটুথ হেডফোনও। মৃতের দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্লুটুথ হেডফোন। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের সময় তার ফোনের সঙ্গে হেডফোনটির অটো কানেক্ট হয়। এরপরেই সঞ্জয়কে ধারাবাহিক প্রশ্ন করে পুলিশ। জেরায় অপরাধ স্বীকার করে নেয় সঞ্জয়। For us, he is a criminal of the highest order, and we would see to it
that he gets the highest punishment. যেই সিভিক ভলান্টিয়ার তিনি এসেছিলেন এই ঘৃণ্য কাজের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন, সে কি আগে থেকে রেকি করেছিল এবং সে কি জানতো যে 4 তলায় কোনো রকম সিসিটিভি নেই, কোনো কভারেজেই তিনি পড়বেন না, সেই কারণের জন্যই 4 তলাকেই তিনি বেছে নিলেন? এবং তিনি কি জানতেন যে সেমিনার হলে এই তরুণী রয়েছেন? 24 ঘন্টার মধ্যে খুনের কিনারা, জালে অভিযুক্ত, তারপরেও আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রশ্ন অনেক। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আদানি সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুচ যোগ রয়েছে এমনই প্রশ্ন উঠছে। হিন্ডেনবার্গের যে রিপোর্ট, সেই রিপোর্টে বিস্ফোরক দাবি সামনে এসেছে। একদমই তাই। এবং আদানিদের বিদেশের টাকা সরানোর ক্ষেত্রে অংশীদার সেবি প্রধান নাম জড়িয়েছে তাঁর স্বামী ধবল বুচেরও বিদেশ সংস্থার সঙ্গে তাদের বিনিয়োগের প্রমাণ মিলেছে। হিন্ডেনবার্গের যে অভিযোগ, সেই অভিযোগের ওপর বিস্ফোরক অভিযোগ করছে হিন্ডেনবার্গ, এবং হিন্ডেনবার্গের রিপোর্টে এই তথ্যই সামনে আসছে। যদিও অভিযোগ উড়িয়েছেন সেবি প্রধান মাধবী, যদিও ভিত্তিহীন রিপোর্ট, চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছেন মাধবী পুরী বুচ। একই দাবি তার স্বামীও, ধবল বুচেরও। আপনাদের জানিয়ে রাখি, নাম জড়িয়েছে এই হিন্ডেনবার্গ যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি এবং সেবি চেয়ারপারসনের যোগ রয়েছে একই সঙ্গে, এমনটাই দাবি করছে হিন্ডেনবার্গের এই রিপোর্ট। যদিও এই দাবি একেবারে ভিত্তিহীন বলে দাবি করছেন মাধবী পুরী বুচ। মার্কিন সংস্থাটির আরও দাবি, একাধিক রিপোর্ট এবং অভিযোগ থাকা সত্ত্বেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেবি। হিন্ডেনবার্গের নয়া রিপোর্ট অনুযায়ী আদানি গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থায় স্টেক ছিল সেবি প্রধান মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের। আপনারা জানেন যে হিন্ডেনবার্গের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছিল যে আদানি তারা বিদেশে টাকা সরিয়ে নিয়ে গিয়েছে। তবে এই আদানির বিদেশে টাকা সরানোর ক্ষেত্রে তার অংশীদার হিসেবে সেবি প্রধানের নাম জড়িয়ে যাচ্ছে এই রিপোর্ট থেকে, অর্থাৎ হিন্ডেনবার্গের রিপোর্ট থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এবং তারপরেই এই হিন্ডেনবার্গের এই রিপোর্টের পরেই সেবি প্রধানের বক্তব্য যে এই যে রিপোর্ট তা একেবারেই ভিত্তিহীন। আদানি শেয়ার কাণ্ডে এবার অভিযোগের তীর সেবি চেয়ারপারসন ও তার স্বামীর বিরুদ্ধে, এমনই দাবি হিন্ডেনবার্গের রিপোর্টে। হিন্ডেনবার্গের তরফে এক্স হ্যান্ডেলে গতকালই লেখা হয়েছিল যে বিস্ফোরক কিছু সামনে আসতে চলেছে। আর আবার আমরা আরজিকরের দিকে নজর রাখবো। ভাস্বতী, এই মুহূর্তে আরজিকরের যে ঘটনা তা নিয়ে কিন্তু রাজনীতি একবারে তোলপাড় হয়ে গিয়েছে, রাজ্য রাজনীতি একবারে উত্তাল হয়ে গিয়েছে। পাশাপাশি যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক তথ্য উঠে আসছে সূত্র মারফত। একদমই। এবং আরজিকরে অবাধ যাতায়াত ছিল এমনটাই সূত্র মারফত উঠে আসছে। সঞ্জয় কি জানতো সেমিনার হলে ডিউটিরত নার্সরা বিশ্রাম নেয়, নাকি রেকি করে জেনেছিল? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এবং রাত 11টার সময় 4 তলায় গিয়েছিলেন সঞ্জয়, এমনও সূত্র মারফত খবর। পাশাপাশি রোগীর পরিবারকে নিয়ে 4 তলায় যায় সঞ্জয়। এক্স-রে হবে কিনা সেটা জানার জন্য 4 তলাতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তবে এক্স-রে না হওয়ার কারণে রোগীর পরিবারকে নিয়ে নিচেও চলে আসেন সঞ্জয়, এমনটাও বলছেন গোয়েন্দারা। তবে এখনও তদন্ত চলছে, আর কি কি তথ্য উঠে আসে সেদিকে নজর রাখা হয়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার যে মেডিকেল কলেজ রয়েছে, অর্থাৎ বাঁকুড়ার মেডিকেল কলেজে, সেই মেডিকেল কলেজ, পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজে কিন্তু ছাত্রদের, অর্থাৎ ডাক্তারি পড়ুয়াদের, তাদের কিন্তু কর্মবিরতির যে বিক্ষোভ, সেই কর্মবিরতির বিক্ষোভ কিন্তু চলছে। এবং এবং যে খবর উঠে আসছে যে সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করা হয় এবং পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এই জিজ্ঞাসাবাদ থেকে একাধিক তথ্যও কিন্তু উঠে আসছে। একদমই। এবং এই মুহূর্তে আমরা অবশ্যই আরজিকরের দিকে নজর রাখবো। তবে আপনাদের জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত এই সঞ্জয় রায়, তাকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সামনে এসেছে। গতকাল তাকে আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ভাস্বতী, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আরজিকর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।
এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের পর এই জিজ্ঞাসাবাদ থেকে একাধিক তথ্য উঠে এসেছে রিয়া, এবং সঞ্জয়ের সম্বন্ধে আর কি তথ্য উঠে এসেছে বলে তুমি জানছো? দেখো, সঞ্জয় রায়ের সম্বন্ধে তো একাধিক তথ্য উঠেছে এবং সেই তথ্যগুলোতে আমি আসবো, কিন্তু তার আগে তোমাকে দেখাবো যে এই জায়গাটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় যারা ডাক্তাররা রয়েছে আরজি করের, তারা কিন্তু কার্যত ফের আরও একবার প্রোটেস্টে তারা বসেছে এবং এখানে যারা রয়েছে তারা একটি প্রিপারেশন নিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে তারা লিখছে যে প্রোটেস্ট টু বি কন্টিনিউড। তাদের যে ডিমান্ডগুলো রয়েছে তারা লিখেছে যে উই ডিজার্ভ আ সেফ ওয়ার্ক প্লেস, অর্থাৎ তারা একদম নিরাপদ একটা ওয়ার্ক প্লেস চাইছে। সেই কারণের জন্যই কিন্তু মূলত তারা এই যে প্রোটেস্ট, তাদের সেই প্রোটেস্ট তারা জারি রেখেছে এখনো অবধি, এবং কর্মবিরতি সেটাও কিন্তু এখনো চলছে। এবার তুমি যেমনটা আমাকে বললে যে সঞ্জয় রায়ের যে কথা তুমি বললে, মদ্যপ অবস্থায় এই হাসপাতালের ভেতরে এমার্জেন্সি দিয়ে ঢুকে যায়, 4টের সময় ঢুকে যায় এবং শটাং চলে যায় সেমিনার হলে। আমি তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আমাকে ফলো করে আসতে। এই যে জায়গা, এমার্জেন্সি যে বিল্ডিং, একদম এমার্জেন্সি বিভাগের যে এই জায়গা, যেখানে ক্যামেরা পার্সনকে বলবো একটু আসতে এই দিকটা, যে জায়গাটা এমার্জেন্সির যে জায়গা। সুদীপ্ত, তুমি আগের দিনে এসেছিলে, তুমি জানো এই পুরো জায়গাটার যে একদম ছকটা তুমি জানো। এই যে জায়গা যেটা দিয়ে এমার্জেন্সিতে ঢোকার যে রাস্তা, সাধারণ যারা মানুষ, যারা পেশেন্ট পার্টি এই এমার্জেন্সিতে যারা ঢোকে, এই জায়গাটাতে একদম ইন গেট তুমি দেখতে পাচ্ছ, কলাপসেবল ইন গেট, ঠিক তার ওপরের লেখাটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু জুম করে, যে হাসপাতাল চত্বরে মদ্যপান করা বা মদ্যপান করিয়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আরো একবার আমি মেনশন করছি, হাসপাতাল চত্বরে মদ্যপান করা বা মদ্যপান করিয়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। একদম ইনগেটের ওপরেই এই হলুদ একটা সাইনবোর্ডে লাল দিয়ে লেখা, কারোর চোখ এড়াবে না, বা এখানকার সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টায় ওয়াকিবহল, এবং সেই কারণের জন্যই এই বোর্ড হসপিটাল কর্তৃপক্ষ থেকে লাগানো হয়েছে। এখানেই প্রশ্ন যে তাহলে কিভাবে একদম চরম মদ্যপান করে এই সঞ্জয় রায় সে ঢুকে পড়লো, একদম অবাধে ঢুকে গেল এই গেট দিয়ে ঢুকে বাঁদিকে লিফট, 11 নম্বর লিফট, সেই লিফট ধরে সোজা চলে গেল সেই সেমিনার হলে চলে গেল। দাদা, আপনারা আমাদেরকে এই মুহূর্তে আটকাচ্ছেন, তখন কোথায় ছিল আপনাদের সিকিউরিটি? কোথায় ছিল দাদা? এখানে রাত্রিবেলা থাকে? থাকে তো। তাহলে মদ্যপান করে একজন উঠে গেল, আপনারা ধরতে পারবেন না কেন? বোঝা যায়নি ওটা। বুঝতে পারেননি? না। শুনতে পেলে তুমি যে বুঝতে পারেনি, সেই কারণের জন্য মদ্যপান করে উঠে গিয়েছিল। এবং সেই মদ্যপান করে তোমাকে জানাচ্ছি যে 11টার সময় সে এই জায়গায় আসে, পেশেন্ট পার্টিকে নিয়ে 4 তলায় প্রথমে ওঠে, সেখানে গিয়ে আর সেখানে এক্সরে হবে কিনা সেই বিষয়টা জিজ্ঞাসা করে, 5 থেকে 10 মিনিটের মধ্যে সেখান থেকে নেবে এসে আরো একবার তোমাকে বলবো যে হাসপাতাল চত্বরে একদমই তাই রিয়া, পরিস্থিতি দেখলাম নিরাপত্তার পাশাপাশি আরো অনেক কিছু জানবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে আপনাদের অর্থাৎ বিরতিতে যাওয়ার আগে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, আরজি করের ঘটনার দিকে নজর রেখেছিলাম, যেখানে সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক তথ্য মিলেছে গোয়েন্দা মারফত। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি দেখাচ্ছিলেন যে ওই এমার্জেন্সির যে পথটা রয়েছে সেখানে যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, নিরাপত্তা রক্ষীরা বলছেন বুঝতে পারিনি। তাহলে তারা কি করছিলেন? নিরাপত্তা সেখানে একেবারেই যে খামতি রয়েছে তা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। রিয়ার কাছে আবারও যাব সরাসরি। রিয়া, তুমি যেমনটা দেখাচ্ছিলে, রিয়া শোনা যাচ্ছে? সুদীপ্ত, প্রশ্নটা আরেকবার যদি করো। রিয়া, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে নিরাপত্তার বিষয়টা তুমি যেমনটা দেখাচ্ছিলে, এবং পাশাপাশি তুমি যে সমস্ত কিছু বলছিলে যে এই রাস্তা দিয়ে যে ওপরের যে প্ল্যাকার্ডটা তুমি দেখাচ্ছিলে যেখানে লেখা রয়েছে মদ্যপ অবস্থায় যাওয়া নিষেধ, এবং তুমি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছিলেন, পাশাপাশি এই পড়ুয়ারা যারা কর্মবিরতি করছেন এই মুহূর্তে, তাদের সঙ্গে কি এখন কথা বলা যায়?
একদমই সুদীপ্ত, আমি আসবো যারা কর্মবিরতি করছে তাদের কাছে আমি অবশ্যই যাব, কিন্তু তার আগে তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে এখানে যে সাইনবোর্ডটা দেওয়া আছে হাসপাতাল চত্বরে মদ্যপান করা যাবে না, সেটাও কিন্তু কার্যত লাগু হয়নি। কারণ 11টার সময় যখন সঞ্জয় রায় এখান থেকে বেরোয়, এই এমার্জেন্সি গেট দিয়ে যখন বেরিয়ে এই হাসপাতাল চত্বরেই 11টা থেকে রাত 3টে অবধি মদ্যপান করেছে। মদ্যপান করার পরে ফের 4টের সময় এই গেট দিয়েই ঢুকেছিল। সেখানে কোথায় ছিল সিকিউরিটি গার্ড? এই প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে কোথায় ছিল সিকিউরিটি গার্ড, কোথায় ছিল? কেন সেই দিনকে অবাধে প্রবেশ করে গেল সঞ্জয় রায়, যেখানে বড় বড় করে বোর্ড লাগানো আছে মদ্যপান করিয়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সেই কঠোর নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিভাবে পৌঁছে গেল সঞ্জয় রায় শটাং 4 তলায় সেমিনার হলে চলে গেল? আর আজ তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি যে একজন ডাক্তার তরুণী, তার এই মর্মান্তিক মৃত্যু। এরকম ঘৃণ্য ঘটনা যেটা নির্ভয়ার থেকে কম কিছু নয়। আজ যদি এই সিকিউরিটিরা যারা আজকে আমাদেরকে আটকাচ্ছে, এই প্রেমিসিসে থাকতে যারা আটকাচ্ছে, আমরা কিন্তু কোনো রোগীর কোনো সমস্যা করছি না, এই প্রেমিসিসে থাকতে যারা আটকাচ্ছে তারা যদি এতটাই তৎপর হতো সেই দিন, তাহলে হয়তো এই ঘটনার সম্মুখীন হতে হতো না, একটা ঘৃণ্য ঘটনার সম্মুখীন হতে হতো না। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আসতে, যেই জায়গাটাতে মূলত তারা কর্মবিরতি করছে, আমরা জানি যে এমার্জেন্সি ছাড়া বাকি যেসব ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ রাখা হয়েছে। কারণ এখানকার যারা ডক্টররা রয়েছে তারা কর্মবিরতিতে বসেছেন, কারণ তারা চাইছে তাদের যে ডিমান্ডগুলো রয়েছে সেগুলো যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ কিন্তু তারা এই কর্মবিরতি তারা জারি রাখবেন বলে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে আমার সঙ্গে একজন রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে, যে কর্মবিরতি আপনাদের চলছে এবং যে প্ল্যাকার্ড ফের লেখা হচ্ছে যে আপনাদের ডিমান্ডগুলো নিয়ে, মূলত কি কি ডিমান্ড থাকছে? আমাদের একটা মিটিং চলছে, আন্দোলনকারীদের মিটিং চলছে, মিটিংয়ের পরে ডিটেলটা আমরা জানাবো। আমরা যতক্ষণ পর্যন্ত না বিচার বিভাগীয় তদন্ত হবে এবং জাস্টিস পাবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কর্মবিরতি চলছে, এমার্জেন্সি ছাড়া সমস্ত জায়গাতে স্ট্রাইক আছে, সমস্ত আজ তো রবিবার ছাড়াও সমস্ত ক্লাস বয়কট করছে। বিষয়টা থেকে একটা জিনিস, একটা প্রশ্ন তোমাকে আমি করব, সেটা হচ্ছে যে এই যে এমার্জেন্সি গেট আমরা এক্ষুনি যেটা দেখলাম আমাদের চোখে পড়েছে যে একদম গেটের ঢোকার সঙ্গেই যে একটা প্ল্যাকার্ড দেওয়া আছে, একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে মদ্যপান করিয়া কেউ এখানে প্রবেশ কঠোর নিষিদ্ধ এবং কেউ এই চত্বরে মদ্যপান করতে পারবে না। তাহলে এই সঞ্জয় রায়, এই অ্যাকিউজড, কি করে এই হসপিটাল চত্বরে মদ্যপানও করলো এবং মদ্যপ অবস্থায় ঢুকে গেল? কোথায় সেফটি, কোথায় ছিল সিকিউরিটি গার্ড? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন কি করে এটা হওয়া সম্ভব হলো। এখানে গতকালকে অবস্থান চলছিল, দেখেছিলেন এখানে শেড করা ছিল, চারদিকে পুলিশে 6 লাফ, তার মাঝখান থেকে এগুলো সব ছিঁড়ে দিল কে? পুলিশ ধরতে পারলো না। তাহলে এই যদি পুলিশের ভূমিকা হয়, কর্তৃপক্ষের ভূমিকা হয়, তাদের এর বেশি কি আশা করেন তাদের কাছ থেকে? বেশ, তুমি নজর রাখো পুরো বিষয়টির ওপর এবং আবারও তোমার কাছে যাব। অনেক ধন্যবাদ তোমাকে রিয়া। ফিরে এলাম বিরতির পর। ফের ধস বক্সা পাহাড়ে, গ্রামেই আটকে কয়েক হাজার বাসিন্দা। বন্ধ বক্সা ফোর্ট, লেপচা, লাল বাংলো। একদমই তাই, বক্সা পাহাড়ে যে ধস নেমেছে তার জেরেই গ্রামে আটকে রয়েছেন কয়েক হাজার বাসিন্দা। বন্ধ বক্সা ফোর্ট এবং লেপচাখা এবং লাল বাংলো। এবং আপনারা জানেন যে এই উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছিল এবং বৃষ্টিপাতের জেরে এবং এই রবিবার থেকেও উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত আরও বেশি পরিমাণে চলবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর, এবং এর ফলে ধস নেমেছে বক্সা পাহাড়ে। একদমই, এবং উত্তরবঙ্গে যে গত কয়েকদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি দেখা যাচ্ছে, বক্সা পাহাড়ে ধস, আর ধসের জন্য যেরকম যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়েছে, বিভিন্ন রাস্তা বন্ধ হয়েছে এবং কয়েক হাজার বাসিন্দা তারা গ্রামের মধ্যেই আটকে রয়েছেন। ইতিমধ্যেই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজও কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। বক্সা পাহাড়ে ধসের যে ছবি এবং ধসের ফলে নাজেহাল সাধারণ মানুষ। আরও বারো এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।